আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফার্স্ট টিউটোরিয়ালের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি 2024 এবং 2025-এর জন্য একটি নতুন অধ্যায় শুরু করতে চলেছি। সেটা হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা। এটি আমাদের আসলে অনেক রিকোয়েস্টেড একটা অধ্যায়। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছো যে ভাই আমার আসলে এই অধ্যায়টাতে সমস্যা হয়, এই অধ্যায়টা পড়ালে ভালো হয়। আমি বেশ অনেক দিন আগে তোমাদের ভেক্টর পড়িয়েছিলাম, সেখানে অনেক ভালোই রেসপন্স পেয়েছি। আমি আশা করছি এই প্লেলিস্টটা আমি সম্পূর্ণ তোমাদেরকে শেষ করে দিব। ঠিক আছে, নিউটনিয়ান বলবিদ্যায় আমাদের এই সম্পূর্ণ প্লেলিস্টের সর্বপ্রথম ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। সো আমাদের এই ক্লাসের মধ্যে আমরা আসলে কী কী পড়বো, আমরা জড়তা পড়ব এবং বলের ইন্ট্রোডাকশন দিব, বলের প্রকারভেদ শিখব এবং মৌলিক বল শিখব। ঠিক আছে, এক কথায় আজকে ক্লাসটা একটা ইন্ট্রোডাকশনমূলক ক্লাস হচ্ছে। যারা অনেকে এই ইন্ট্রোডাকশনমূলক কথাটা শুনে ক্লাসটা করবা না আমি জানি, তো আমি বলবো ক্লাসটা করো। আর যারা মেডিকেল টার্গেট নিবা তারা অবশ্যই ক্লাসটা করো, কারণ এখানে কিছু তথ্যভিত্তিক কথাবার্তা আছে। সো এগুলা তোমাদের মেডিকেলের জন্য হেল্প করবে। আচ্ছা, আমরা নিউটনের বলবিদ্যা শুরু করতে চলেছি, প্রথম ক্লাস। ওকে, আমরা শুরু করছি। তো প্রথমে যে টপিকটা আসে সেটা হচ্ছে ভর এবং জড়তার সম্পর্ক। ঠিক আছে, তোমরা আসলে সবাই জানো। তো প্রথম কথা, জড়তা কী জিনিস? জড়তা হচ্ছে একটা বস্তু যেরকম আছে সেরকমই থাকতে চায়। তো একটা বস্তু যেমন আছে তেমনই থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাই হচ্ছে আমাদের জড়তা। এটা তোমরা সবাই জানো। সো এখানে আমার কিছু সংজ্ঞা লেখা আছে, এগুলো একটু দেখো। যেমন বল প্রয়োগ না করা পর্যন্ত স্থিতিশীল বস্তু সর্বদা স্থিতিশীল থাকতে চায় এবং গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকতে চায়। বস্তুর এই একই অবস্থানে থাকার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। ঠিক আছে, তো এখানে খেয়াল করো কি বলছে। বল প্রয়োগ না করা পর্যন্ত স্থিতিশীল বস্তু সর্বদা স্থিতিশীল থাকতে চায় এবং গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকতে চায়। বস্তুর এই একই অবস্থানে থাকার যে প্রবণতা, সেটাই হচ্ছে জড়তা। ঠিক আছে, সো এখানে দেখো যে সে যখন একটা স্থিতিশীল বস্তু যখন স্থিতিশীল থাকতে চায়, এই জড়তাটাকে বলা হয় স্থিতি জড়তা। স্থিতি জড়তা। ঠিক আছে, আর একটা গতিশীল বস্তু যখন গতিশীল থাকতে চায়, তখন সেটাকে বলা হয় গতি জড়তা। গতি জড়তা। ওকে, এরপরে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা লাইন আছে, সেটা হচ্ছে ভর হলো জড়তার পরিমাপক। তার মানে ভরের উপর ডিপেন্ড করে জড়তা নির্ভর করতেছে। ভর বাড়লে জড়তা বাড়ে, ভর কমলে জড়তা কমে। এই জন্য তোমরা এইভাবে মনে রাখতে পারো যে আমার যে জড়তা আছে, জড়তা এটা অনেকটা ভরের সমানুপাতিক টাইপের। ভর যদি বাড়ে জড়তা বাড়ে, ভর যদি কমে জড়তা কমে। তার মানে একটা বেশি ভরের বস্তুকে তুমি সরাতে তোমার যে কষ্ট করতে হবে, একটা কম ভরের বস্তুকে সরাতে বা একটা কম ভরের বস্তুকে মুভ করাতে কম কষ্ট করতে হবে। ঠিক আছে, দেখো সমপরিমাণ বল প্রয়োগ করা হলে যার ভর বেশি সেটাকে সহজে বিচ্যুত করা যায় না। যার ভর বেশি সেটাকে সহজে বিচ্যুত করা যায় না। বিচ্যুত করা মানে হচ্ছে একটা বস্তু যেমন আছে সেখান থেকে তাকে চেঞ্জ করানো, তাকে নড়ানো, তাকে সরানো। ঠিক আছে, তো যার ভর বেশি তাকে সরানো যায় না, কিন্তু যার ভর কম তাকে খুব সহজেই তুমি বিচ্যুত করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ছবি দেখো। এই ছবিটা খুবই সহজ একটা ছবি। খেয়াল করো, যখন আমাদের বাসটা যাত্রা শুরু করে, মানে বাস স্টার্ট। এখন একটা জিনিস মনে রাখো, তুমি যখন একটা বাসে উঠে বসো, তো তুমি যখন বাসে উঠতে বসতেছো, তো বাসের মধ্যে যা যা জিনিস আছে, যেমন বাসের সিট, লাইট, ফ্যান, সবগুলো কিন্তু বাসেরই অংশ। বাস যখন গতিশীল হবে, তার ভিতরে সিট সব কিছু তার সাথে সাথেই গতিশীল হবে। একইভাবে তুমি যখন সিটে উঠে বসো, তখন নর্মালি কি হয়? নর্মালি আমাদের শরীরের এই নিচের পোরশনটুকু বাসের সিটের সাথে লাগানো থাকে বা সিটের সাথে সংযুক্ত থাকে, আর আমাদের মাথার এই অংশটুকু আমাদের বাসের সিটের সাথে লাগানো থাকে না। সো বাসটা যখন স্থির অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করে বা বাস যখন স্টার্ট হয়, তখন যেটা হয়, বাসের সাথে সাথে আমার শরীরের যে অংশটুকু অলরেডি বাসের সাথে লাগানো আছে, সেই অংশটুকু বাসের সাথে সাথে গতিশীল হওয়া শুরু করে। কিন্তু আমার যে অংশটুকু শরীরের উপরের অংশ, যে অংশটুকু বাসের সাথে সরাসরি সংলগ্ন নয়, সে স্থিতি জড়তার কারণে আগে যেখানে ছিল সেখানেই থাকতে চায়। এর ফলে কি হয়, আমার মাথা আগে যেখানে ছিল সেখানে আছে, কিন্তু আমার বডি সামনে চলে গেছে। তাহলে কি হবে? আমি পিছনের দিকে সরে গেলাম না?
এই কারণেই আমরা এই যে এখানে এই আরও চিহ্ন দিয়ে বোঝাচ্ছে আমরা পিছনের দিকে একটা ধাক্কা অনুভব করি, ঠিক আছে। একইভাবে যখন একটা চলন্ত বাস চলতে চলতে থেমে যায়, আমি আবার বলতেছি, নিচের অংশটা বাসের সাথে সংযুক্ত থাকে আর উপরের অংশটা বাস থেকে একটু বিচ্ছিন্ন থাকে। সো বাস যখন চলতে চলতে হঠাৎ থেমে যায়, তার মানে তোমার বডির নিচের পার্টটাও আলটিমেটলি সাথে সাথে থেমে যায়। কিন্তু তোমার শরীরের উপরের অংশ, যেখানে তুমি সরাসরি বাসের সাথে সংলগ্ন নয়, সেই পার্টটা কিন্তু সরাসরি থামে না, কারণ সে তার আগে যে চলতেছিল তার একটা বেগ ছিল, তো সেই বেগের জন্য সে গতি জড়তার কারণে সেই বেগটাকে ধরে রাখতে চায়। এই জন্য কী করো, তুমি একটু সামনে সরে আসো, তোমার নিচের পার্ট থেমে গেছে কিন্তু তোমার মাথার পার্টটা সামনে আগায় আসছে, তখন কী করবো আমরা, এরকম একটা হোঁচট খাবো। এই জন্য দেখো এই যে দেখো সবুজ চিহ্নটা এটাই বোঝাচ্ছে। আশা করি এটা বুঝতে পারছো, না বুঝার কিছু নাই, ঠিক আছে। এখানে আরেকটা এক্সাম্পল আছে যে বাস যখন চলতে যায় হঠাৎ করে থেমে যায়, তোমার শরীরের যে অংশ বাসের সাথে যুক্ত সেটা থেমে গেলেও, সেটার সাথে সাথে থেমে গেলেও কিন্তু মিডিল পার্ট যেটা তোমার বাসের সাথে সংযুক্ত নয়, সেটা গতি জড়তার কারণে একটু সামনের দিকে আগায় যায়। এই জন্য তুমি সামনে একটা ধাক্কা অনুভব করো, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে হচ্ছে আমরা এই যে জড়তা, এটাকে আমরা দুই রকম দেখছিলাম, একটা হচ্ছে স্থিতি জড়তা, একটা হচ্ছে গতি জড়তা, রাইট। সো আমরা এগুলোর এক্সাম্পল দেখব। যেমন স্থিতি জড়তার এক্সাম্পল, প্রথম এক্সাম্পল দেখো, আমরা অলরেডি এটা এক্সপ্লেন করছি যে একটি গাড়ি হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা গাড়ির পিছন দিকে হেলে পড়ে। গাড়ি যখন স্থির ছিল তখন যাত্রীর দেহও স্থির ছিল, ঠিক আছে। গাড়ি চলতে শুরু করার সঙ্গে সঙ্গে যাত্রী দেহের নিচের অংশ তখন গাড়ি সংলগ্ন মানে হচ্ছে গাড়ির সাথে লাগানো, গতিশীল হয় এবং উপরের অংশ তখনও স্থির অবস্থায় থাকার চেষ্টা করে, ফলে যাত্রী পিছন দিকে অর্থাৎ গাড়ির গতির বিপরীত দিকে হেলে পড়ে। এটা আসলে না বোঝার কিছু নাই। আচ্ছা, 2 নম্বর দেখো, একটি গ্লাসের উপর কাগজে পয়সা রেখে কাগজটিকে খুব জোরে টানা হলে দেখা যাবে পয়সাটি কাগজের সাথে না এসে গ্লাসের নিচে স্থিতি জড়তার কারণে পতিত হয়। এটা আসলে খুব একটু বোঝার আছে, একটু খেয়াল করো। একটু খেয়াল করো। এটা একটা গ্লাস, তার উপরে পেপারটা আছে। তুমি কি করছো, এখানে একটা কয়েন রাখছো, ঠিক আছে, এবং তুমি এই কাগজটাকে একটা ফোর্স ক্রিয়েট করে সজোরে টান দিছো। এর ফলে কি হলো, এই যে কাগজটা আছে এই কাগজটা এই বলের কারণে তৎক্ষণাৎ সরে যাবে, কিন্তু কাগজের উপরে যে তোমার কয়েনটা আছে সে স্থিতি জড়তার কারণে কাগজের সাথে সাথে যেতে পারে না। এই জন্য কী হয়, কাগজ সরে গেলে সেটা সুন্দর মতো নিচে নেমে পড়ে। এটা এখানে বলা আছে, ঠিক আছে, এটা এখানে বলা আছে। আচ্ছা, এরপরে 3 নম্বর দেখো, একটি ময়লাযুক্ত কাপড়কে ঝাড়ি দেওয়া হলে কাপড়টি তার পূর্বের অবস্থান পরিবর্তন করলেও কাপড়ে থাকা ময়লা স্মৃতি হবে না, এটা হচ্ছে স্থিতি জড়তার কারণে কাপড়ের সাথে পরিবর্তন হতে পারে না। এর ফলে ময়লাগুলো স্থিতি জড়তার কারণে নিচে পড়ে যায়। এটাও সেম জিনিস, মানে হচ্ছে একটা কাপড়, যখন একটা কাপড় থাকে, কাপড়ের সাথে অনেক ময়লা থাকে, কাপড়ের সাথে অনেক ডাস্ট পার্টিকেল, অনেক ময়লা থাকে, ঠিক আছে। কিন্তু কাপড়টাকে যখন ঝাড়া দেওয়া হয় তখন কি হয়, কাপড়টা একটু এরকম ঝাড়ি খায়, তাই না, এরকম ঝাড়া দিলা তুমি, তখন কি হয়, এই যে এখানকার যে ময়লাগুলো ছিল সেগুলো নিচে পড়ে যায়, কারণ কাপড় ঝাড়া দিলে কাপড়টার সাথে সাথে সরে যায়, কিন্তু যে ময়লাগুলো আছে সেগুলো স্থিতি জড়তার কারণে যেখানে ছিল ওখানেই থাকতে চায়, কিন্তু কাপড় যেহেতু সরে গেছে তখন কী হবে, সে নিচে পতিত হবে, ঠিক আছে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো, না বোঝার কিছু নাই আসলে। সো এটাই বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, ওকে, আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার হচ্ছে আমরা বলের সাধারণ সূত্র দেখব। প্রথমে সংজ্ঞা, যার প্রয়োগের ফলে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকে বল বলে। যার প্রয়োগের ফলে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকে বল বলে, ঠিক আছে। আচ্ছা, যার প্রয়োগের ফলে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকে বল বলে। এখন একটা বলের কারণে কি কি ঘটনা ঘটে এটা একটু বোঝার আমরা চেষ্টা করি।
ঠিক আছে, একটা বলের কারণে কি কি ঘটনা ঘটে এটা একটু আমরা বোঝার চেষ্টা করি। তো নাম্বার 1 একটা বলের কারণে কি কি হয় সেটা একটু বোঝার চেষ্টা করতেছি। তো নাম্বার 1 হচ্ছে একটা বল স্থির বস্তুকে গতিশীল করে। এটার আবার দুইটা কন্ডিশন হইতে পারে, আমি দুইটা কন্ডিশনই দেখাবো। তো আমরা শুরু করতেছি। দেখো, সাপোজ ধরো আমার কাছে একটা বস্তু ছিল, এই বস্তুটা স্থির ছিল, এই বস্তুটা ফার্স্টে হচ্ছে স্থির ছিল, ইউ ইকুয়াল টু 0 স্থির ছিল। ঠিক আছে, তুমি কি করছো, এখানে বল প্রয়োগ করছো, তুমি এর উপরে বল প্রয়োগ করছো। ধরো আমি বললাম যে তুমি 10 নিউটন বল প্রয়োগ করছো 2 সেকেন্ডের জন্য, 10 নিউটন বল প্রয়োগ করছো 2 সেকেন্ডের জন্য। ঠিক আছে, আমি ধরলাম এই বস্তুর ভর হচ্ছে 1 কেজি, বোঝার সুবিধার্থে। ঠিক আছে, এর ফলে কি হবে, এর ফলে দেখা যাবে বস্তুটা 2 সেকেন্ড সময় পর, এটা হচ্ছে t ইকুয়াল টু 2 সেকেন্ড, এটা হচ্ছে t ইকুয়াল টু 0 সেকেন্ড। 2 সেকেন্ড সময় পর আমরা কি দেখব, আমরা দেখব এই বস্তু আর স্থির নেই, এই বস্তুর বেগ হয়ে গেছে v, সেটা হচ্ছে এটি, এ কত হবে, এটা v হবে 20। তুমি ক্যালকুলেশন করে দেখো, বেগের মান 20 হবে। তার মানে কি করলো দেখো, তার মানে দেখো একটা বস্তু স্থির ছিল, কিন্তু সে কিছুক্ষণ সময় পর বল প্রয়োগের কারণে, এই যে 10 নিউটন বল প্রয়োগের কারণে সে গতিশীল লাভ করলো। তার মানে একটা বল একটা স্থির বস্তুকে গতিশীল করতে পারে। এখন খেয়াল করো, এই যে তুমি 2 সেকেন্ড যাবত বলটাকে প্রয়োগ করতেছো, তার মানে এই বস্তুটা এইখান থেকে এই পর্যন্ত আসতে, এই বস্তুটার এখান থেকে এই পর্যন্ত কিভাবে আসছে, ত্বরণে আসছে। কারণ তুমি যতক্ষণ, মনে রাখবে, যতক্ষণ তুমি বল প্রয়োগ করবা ততক্ষণ ত্বরণ থাকবে। তার মানে এখান থেকে এইটুকু সে ত্বরণে আসছে, কিন্তু এরপরে সে যতটুকুই যাবে সেটা কিন্তু আবার সেই সমবেগে যাবে। ঠিক আছে, তার মানে বল প্রয়োগের ফলে একটি স্থির বস্তুকে গতিশীল করা সম্ভব। সেই গতিশীল আবার 2 রকম হতে পারে, ত্বরণেও গতিশীল করা সম্ভব, সমবেগে গতিশীল করা সম্ভব। যেমন একটা বস্তুকে তুমি যদি বল প্রয়োগ করতেই থাকো তখন কী হবে, তার ত্বরণ বাড়তেই থাকবে। একটা বস্তুকে ত্বরণ কেন বলি, বেগ বাড়তেই থাকবে। তার মানে একটা বস্তুকে তুমি ক্রমাগত বল প্রয়োগ করলে তার বেগ ক্রমাগত বাড়তে থাকবে। ঠিক আছে, কিন্তু একটা বস্তুকে কিছুক্ষণ বল প্রয়োগ করার পরে তুমি আর বল প্রয়োগ করলা না, এতে কি হলো, স্থির বস্তুটা কিছু সময়ের জন্য ত্বরণের কারণে তার বেগ বাড়ালো, কিন্তু ওই যে তুমি যখন বল প্রয়োগ করা বন্ধ করে দিলা তখন সে আবার সমবেগে চললো। তার মানে একটা স্থির বস্তুকে, একটা স্থির বস্তুকে গতিশীল করতে পারে, সেটা ত্বরণেও করতে পারে, সেটা সমবেগেও করতে পারে। ঠিক আছে, নাম্বার 2, বল গতির পরিবর্তন করে। গতির পরিবর্তন করে, বল কি করে, গতির পরিবর্তন করে। এটা তো খুবই সহজ। তুমি যদি একটা বস্তু ধরো এইদিকে গতিশীল, যার আদিবেগ ইউ হচ্ছে, ধরো আমি বললাম 1 মিটার পার সেকেন্ড। তুমি কি করলা, তুমি এখানে বল প্রয়োগ করলা 1 নিউটন বল, এটা ধরো 1 কেজি, 1 নিউটন বল প্রয়োগ করলা। ঠিক আছে, কত সময় ধরে প্রয়োগ করলা, আমি ধরো বললাম হচ্ছে 1 সেকেন্ড যাবত তুমি প্রয়োগ করলা। ঠিক আছে, তো কিছুক্ষণ পরে তুমি কি দেখতে পারবা, তুমি দেখতে পারবা এর বেগটা এখন 2 হয়ে গেছে। তার মানে কি হলো, গতির পরিবর্তন করতে পারে, গতি বাড়াইতে পারে। একইভাবে সে গতি কিন্তু কমাতেও পারে, কারণ আমরা একটা গাড়িকে যখন ব্রেক করি তখন কি হয়, গতিটা কমে যায়। তার মানে বল একটা বস্তুর গতি যেমন বাড়াতে পারে, বস্তুর গতি কমাতে পারে, বস্তুকে থামায়ও দিতে পারে। ঠিক আছে, এটা আশা করি না বোঝার কিছু নাই। এবার হচ্ছে 3 নম্বরটা, এটা না বোঝার কিছু নাই। 3 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বল বস্তুর বিকৃতি ঘটাতে পারে। ঠিক আছে, বিকৃতি ঘটাতে পারে, এই জিনিসটা একটু বোঝার দরকার আছে। এটা আসলে খুবই সহজে বোঝানো যায়। তোমরা আছে স্প্রিং পড়ছো না, স্প্রিং দিয়ে খুব সহজে এক্সপ্লেন করা যায়। ধরো একটা স্প্রিং তুমি বাজার থেকে কিনে নিয়ে আসছো, নতুন স্প্রিং, ফ্রেশ, এটা ধরো একটা ফ্রেশ স্প্রিং। ঠিক আছে,
এরপরে তুমি কি করছো, এই স্প্রিংটা বোঝার জন্য আমি আরেকবার আঁকাচ্ছি, একই স্প্রিং, হ্যাঁ বোঝার জন্য আঁকাচ্ছি। তুমি কি করছো, এখানে একটা ভর ঝুলাইছো, এম ভর ঝুলানো মানে কি, তুমি একটা ডাব্লু অর্থাৎ ওয়েট, এটা তো একটা বল, সেটা নিচের দিকে ক্রিয়া করছো। এর ফলে কি সে এখানেই থাকবে না, এর ফলে কি হবে, স্প্রিংটা একটু প্রসারিত হবে, এরকমভাবে প্রসারিত হলো স্প্রিংটা, ঠিক আছে, স্প্রিংটা প্রসারিত হলো। তাহলে এই যে এতটুকু যে তার চেঞ্জ হলো, এটাই তো তার স্মরণ, তাই না, তোমরা এটা পড়ছো না, এটাই তার স্মরণ। তাহলে এই যে দেখো, এই স্প্রিংটা বল প্রয়োগের কারণে তার স্বাভাবিক যে দৈর্ঘ্য, ধরলাম এই দৈর্ঘ্যটা হচ্ছে এল, কিন্তু এখানে কি এল হবে, এটা ধরো ডেল এল, তাহলে এখন তার দৈর্ঘ্য কত, এল প্লাস ডেল এল। তাহলে দেখো বল প্রয়োগের কারণে তুমি যেহেতু এর দৈর্ঘ্যটাই চেঞ্জ করে ফেলালা, তার মানে কি, বল বস্তুর কিন্তু বিকৃতি ঘটাতে পারছে। বিকৃতি মানে আগে যেরকম শেপে আছে তুমি শেপটাই চেঞ্জ করে দিচ্ছ, ঠিক আছে। আশা করি এটা না বুঝার কিছু নাই, ওকে, না বুঝার কিছু নাই এখানে। আচ্ছা, তো দেখো এখানে এগুলাই লেখা আছে যে যার প্রয়োগের ফলে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হয় তাকে বল বলে। বল স্থির বস্তুকে গতিশীল করে বা সমবেগে গতিশীল করে, ঠিক আছে। বল, এটা বোঝার দরকার আছে, স্থির বস্তুকে গতিশীল করে বা সমবেগে গতিশীল করে, ঠিক আছে, বা ত্বরণ সৃষ্টি করে, ঠিক আছে। বল গতিশীল বস্তুর বেগ বা বেগের দিক পরিবর্তন করে, ঠিক আছে, এবং ত্বরণ মন্দন সৃষ্টি করে। সো এগুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এটা একটু রিং করে নিও। আবার দেখো বল বস্তুর বিকৃতি করতে পারে, এটাও তোমাদের বুঝাইলাম যে কিভাবে বিকৃতি করে। আশা করি বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। এখন আমরা বলের প্রকারভেদ দেখব। সো নর্মালিতে বল আমাদের দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্পর্শ বল, একটা হচ্ছে অস্পর্শ বল। তো স্পর্শ বলের মধ্যে কী কী রয়েছে, স্পর্শ বলের মধ্যে রয়েছে ওজন, সংঘর্ষ, যত রকম সংঘর্ষ আছে, গাড়ি সংঘর্ষ, বন্দুকগুলি, তারপরে সুতার টান আমরা শিখবো সামনে, লিফট এটাও শিখবো, পুলি, ঘর্ষণ বল একটা স্পর্শ বল, হ্যাঁ, নন রোলার, নৌকার গুণ টানা, এগুলো সবই শিখবো। এর সাথে একটা অ্যাড করে নাও, সেটা হচ্ছে সান্দ্র বল। এটা এমসিকিউতে আসে, তো এটা একটু অ্যাড করে নাও, সান্দ্র বল, ঠিক আছে। সান্দ্র বলটা কি আমি জানি, তোমরা বুঝো না, জাস্ট জেনে রাখো যে যখন অনেকগুলো লিকুইড একটা জায়গায় ধরো পানি আছে, পানির অনেকগুলো লেয়ার থাকে না, আমরা এভাবে লেয়ার আগাই না, একটা লেয়ার আরেকটা লেয়ারের মধ্যে যে বাধাদানকারী বল দেয় সেটাই হচ্ছে সান্দ্র বল। পানির একটা লেয়ার আরেকটা লেয়ারের মধ্যে একটা বাধাদানকারী বল হিসেবে কাজ করে, মানে এর মধ্যে একটা বাধা, মানে একটা লেয়ার আরেকটা লেয়ারকে বাধা দেয়। সো এই যে বলটা, এটাই হচ্ছে সান্দ্র বল। আর জানতে হবে না, এগুলা শিখবা সামনে, হ্যাঁ, এখন জানার দরকার নেই, ওকে। এরপরে অস্পর্শ বল কি আছে, আমাদের যে মৌলিক বলগুলো আছে এগুলো হচ্ছে অস্পর্শ বল। আমরা জানি মৌলিক বল হচ্ছে 4টা, আমরা শিখবো সামনে 4টা, ঠিক আছে। এরপরে তড়িৎ বল, চৌম্বক বল, অভিকর্ষ বল, এগুলো হচ্ছে আমাদের অস্পর্শ বল। আচ্ছা, না বোঝার কিছু নাই এখানে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা ফোর্সের কিছু কনসেপ্ট শিখবো, কিছু বেসিক শিখবো। আমরা 3টা জিনিস দেখলাম যে ফোর্স কিভাবে কি কাজ করে, এগুলো আমরা দেখলাম। এখন আমরা ফোর্সের কিছু বেসিক জিনিসপত্র দেখার চেষ্টা করব, যে ফোর্স কিভাবে কাজ করতেছে, কেন কাজ করতেছে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করব। আশা করি এই পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখো, আচ্ছা, ফোর্সের কিছু বেসিক কনসেপ্ট দেখব। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইউনিট অফ ফোর্স। ফোর্সের ইউনিট, ঠিক আছে, ফোর্সের ইউনিট, এটা আমরা ফার্স্টে দেখব, ফোর্সের একক। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের জনপ্রিয় একক এসআই একক, এসআই ইউনিট। আমরা জানি এসআই ইউনিটে ফোর্সের একক হচ্ছে নিউটন, ঠিক আছে, এটাই আমরা ন্যাচারালি ইউজ করে থাকি। এরপর হচ্ছে আমাদের এফপিএস একক। এফপিএস এককে আমার ফোর্সের একক হচ্ছে পাউন্ডাল, এটাকে আমরা এলবি এইভাবেও প্রকাশ করে থাকি, ঠিক আছে। এরপরে আমাদের সিজিএস একক, সিজিএস এককে এটা হচ্ছে ডাইন, এটাকে বলা হয় ডাইন, ঠিক আছে। আরেকটা আছে সেটা হচ্ছে এমকেএস একক, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমাদের এমসিকিউতে দিয়ে দেয় বা কোনো একটা সৃজনশীল প্রশ্নে তোমার কাছে দেখবে যে ফোর্সের একক নিউটন না দিয়ে এটা দিয়ে দিবে। সেটা কি, সেটা হচ্ছে কেজি ওয়েট, কেজি ওয়েট। এবং মনে রাখবা যে 1 কেজি ওয়েট সমান সমান 9.8 নিউটন, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় বলে দেয় যে ধরো আমি বললাম যে ফোর্স এফ সমান সমান 100 গ্রাম ওয়েট,
ঠিক আছে, এরকমও দিয়ে দেয় মাঝে মাঝে 100 গ্রাম ওয়েট। সো এটা কিভাবে করব? আচ্ছা, এটা দেওয়ার আগে আরও কিছু জিনিস দেখাই দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা আরও কয়েকটা একক আছে, কেজি ওয়েট অথবা গ্রাম ওয়েট, গ্রাম ওয়েট, ঠিক আছে, গ্রাম ওয়েট, অথবা আরও কিছু আছে যেমন ধরো পাউন্ড ওয়েট। সো আমরা কেজি ওয়েট তো দেখলাম, এবার হচ্ছে গ্রাম ওয়েট, এটাও দেখি। সো 1 গ্রাম ওয়েট সমান সমান 1 গ্রাম ওয়েট সমান সমান 980, 1 গ্রাম ওয়েট সমান সমান 980 ডাইন, ঠিক আছে, 1 গ্রাম ওয়েট সমান সমান 980 ডাইন। ওকে, আশা করি সমস্যা নেই। এরপরে 1 পাউন্ড ওয়েট, এটা হচ্ছে 32 পাউন্ড। 1 পাউন্ড ওয়েট হচ্ছে 32 পাউন্ড। এটা একটু মাথায় রেখো, এগুলো একটু আসে কিন্তু পরীক্ষায়। হ্যাঁ, তোমার পরীক্ষায় নিউটন না দিয়ে এইভাবে চেঞ্জ করে দিবে। আবার এই ডাইনের সাথে নিউটনের সম্পর্কও আমাকে আসলে জানতে হবে, ঠিক আছে, এটার সাথে নিউটনের যে সম্পর্ক সেটাও আমাকে জানতে হবে। 1 নিউটন সমান সমান হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, 10 টু দি পাওয়ার 5 ডাইন। 1 নিউটন হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, বুঝা গেছে? 10 টু দি পাওয়ার 5 ডাইন। এরপরে 1 নিউটন হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন। আবার এটাই হচ্ছে তোমার 7.24 পাউন্ড। 1 নিউটন হচ্ছে 7.24 পাউন্ড। এগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে যারা পড়তে চাও, বুয়েটে তোমাদের অনেক সময় ডিরেক্টলি নিউটন না দিয়ে এইভাবে কিন্তু ঘুরাই দিতে পারে। সো এগুলো তোমাকে জানতে হবে, ঠিক আছে, এগুলো তোমাকে জানতে হবে। এরপরে আচ্ছা, এখানে তোমাকে যদি আমি বলি যে এর মাত্রা কত, এর মাত্রা কত সেটাও আমাদের জানতে হবে। এর মাত্রা জানতে হবে, মাত্রা, ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স বা মাত্রা, মাত্রাটা বুঝতে হবে। আমরা জানি যে বল এটা হচ্ছে, এটা কি জিনিস, বল কি জিনিস, এম এ। এম এ মানে কি, এম ইন্টু ডেল ভি ডিভাইডেড বাই টি। এটা তো 9-10 থেকেই পড়ছো, তাই নতুন কিছু তো বলি নাই। আচ্ছা, এম মানে কি, ভর। তাহলে ভরের মাত্রা কি, বড় হাতের এম। আর ভি, ভি এর মাত্রা কি, এল টি ইনভার্স। আর টি এর মাত্রা কি, টি এর মাত্রা কি, এটা আরেকটা টি ইনভার্স, তার মানে স্কোয়ার। তার মানে এই যে এটাই হচ্ছে আমাদের এটার মাত্রা, বুঝা গেছে? আশা করি এটা না বোঝার কিছু নাই, তোমরা এগুলো আগে থেকেই পারো। তারপরও আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে? আচ্ছা, এরপর এই পর্যন্ত যদি বুঝতে পারো, এরপর আরেকটা জিনিস এখানে একটু অ্যাড করে দিই, তাহলে বেটার হবে। সেটা হচ্ছে, দেখো, আরেকটা জিনিস এখানে একটু অ্যাড করে দিই, তাহলে সেটা বেটার হবে। এই বল, এই ফোর্স, এটা কিন্তু একটা ভেক্টর রাশি। সো এই ফোর্স যেহেতু ভেক্টর রাশি, তার মানে তোমরা ভেক্টরে যত প্রপার্টি শিখছো সবগুলা ফোর্সের জন্য অ্যাপ্লাই করা যায়। তো ফোর্সের জন্য ভেক্টরের প্রপার্টিসগুলো কীভাবে অ্যাপ্লাই করা যায় এগুলো আমরা নেক্সট ক্লাসে শিখবো, সেকেন্ড ক্লাসে শিখবো, ঠিক আছে? সো এখন জাস্ট এই জিনিসটা এখন একটুর জন্য ইগনোর করে যাচ্ছি, সামনে দেখাবো, ওকে? আচ্ছা, এরপরে আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস দেখব। এরপরে আমরা খুবই গুরুত্বপূর্ণ দুইটা জিনিস দেখব। একটা হচ্ছে ঘাত বল, একটা হচ্ছে ঘাত বল, আর এটা হচ্ছে বলের ঘাত, ঠিক আছে? একটা হচ্ছে ঘাত বল, একটা হচ্ছে বলের ঘাত। সো এটা একটু খুবই গুরুত্বপূর্ণ দেখার বিষয়। একটা হচ্ছে ঘাত বল, ঘাত বল, আরেকটা হচ্ছে আমাদের বলের ঘাত। একটা হচ্ছে আমাদের ঘাত বল, একটা হচ্ছে আমাদের বলের ঘাত। এই দুইটা জিনিস আমাদের শিখতে হবে। সো ঘাত বল হচ্ছে এক ধরনের বল, খুব কম সময়ে অনেক বেশি পরিমাণ বল কাজ করলে সেটা হচ্ছে ঘাত বল। তাহলে ঘাত বল কি জিনিস? এক কথায় যদি লিখি, কম সময়ে অধিক বল, এটা হচ্ছে আমাদের ঘাত বল, ঠিক আছে? কম সময়ে অধিক বল। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে যেমন বুলেটের আঘাত,
বুলেটের আঘাত, হাতুড়ির আঘাত, ঠিক আছে। হ্যাঁ, আরেকটাও আছে, সেটা ফিজিক্সের জন্য না, এটা বাস্তবের জন্য, সেটা হচ্ছে মনের আঘাত, ঠিক আছে। এটা আবার এক্সাম্পল আকারে কোনো স্যারকে দেখাও না, তাহলে আবার সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এটা আবার এক্সাম্পল আকারে কাউকে দেখাও না, ঠিক আছে। এটা হচ্ছে মনে মনে রাখবা, মনে মনে। আচ্ছা, এরপর হচ্ছে বলের ঘাত। বলের ঘাত কী জিনিস? বলের ঘাত হচ্ছে বল গুণন সময়। বলের ঘাত হচ্ছে বল গুণন সময়, বল গুণন সময়, ঠিক আছে। তার মানে একটা বল কতক্ষণ ধরে কাজ করতেছে, সেই বল এবং সেই সময়ের গুণফলকে বলা হয় বলের ঘাত। এখন আমরা এইটুকু তো জানি যে এফ সমান সমান হচ্ছে এম এ, তাই না? আবার এম এ মানে কি? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি ইন্টু টি। ভর মানে হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইড বাই টি, তো সূত্র, তাই না? টি টি কাটা যায়, তাহলে এটা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ। এটা কি? এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। এখন খেয়াল করো, তাহলে আমি যদি একবারে লিখি যে বলের ঘাত কী জিনিস, তাহলে বলের ঘাত সমান সমান এফ টি সমান সমান ভরবেগের পরিবর্তন, ঠিক আছে, প্রমাণিত। এই জন্যই বলি ফার্স্ট টিউটোরিয়াল মানেই ফিজিক্স, তোমরা তো বুঝো না, ঠিক আছে। আচ্ছা, এটা তো বুঝলাম। এখন কথা হচ্ছে একক কী হবে। সো দেখো, এটার ইউনিট, এটা যেহেতু একটা ফোর্স, এটা কিছুই না, একটা ফোর্স, তার মানে এটা ইউনিট নিউটন। কিন্তু এটা দেখো, এটা কিন্তু এটার ইউনিট কিন্তু নিউটন না, এটার ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড। নিউটন সেকেন্ড, কারণ ফোর্স গুণন সময়, সো নিউটন সেকেন্ড। এখন আমার কথা হচ্ছে, এটা তো সব জায়গায় পড়ি ভাইয়া, বলের ঘাত জিনিসটা কি একটু ফিল করতে চাই, একটু বুঝতে চাই এই জিনিসটা কি, ঠিক আছে। আসো এটা একটু বুঝাই, এটা একটু আমরা বুঝাই, ঠিক আছে। এই জিনিসটা আমরা একটু বুঝাই, ঠিক আছে। একটা মিনিট দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও, আমরা এটা একটু বুঝাই। আচ্ছা, আসো, এটা বোঝার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আমাদের লাইফ টাইম একটা এক্সাম্পল দিই, এটা তোমরা শুনে খুব মজা পাবা, এই জন্য এটাই আমরা চুজ করছি। হ্যাঁ, এখানে আমাদের ঘাত বল এবং বলের ঘাত দুইটা জিনিসই আছে। সেটা হচ্ছে নাসার একটা স্পেস মিশন, ঠিক আছে। নাসার একটা স্পেস মিশন, যেটাকে বলা হয় ডার্ট টেস্ট বা ডার্ট মিশন, অর্থাৎ ডাবল অ্যাস্ট্রয়েড রিডাইরেকশন টেস্ট। ডাবল অ্যাস্ট্রয়েড রিডাইরেকশন টেস্ট, এটা কি জিনিস একটু যদি দেখেও দেই, দেখো, ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট। হবেও না, এটা আবার তোমার বইতে নেই, হ্যাঁ, এটা বোঝার জন্য দিচ্ছি, মজা পাবা আর কি, মজা পাওয়ার। এটা সব কিছু কি জীবনে কি সব কিছু পড়ালেখায় নাকি? একটু এনজয় করলাম পড়ালেখার পাশাপাশি, সমস্যা আছে? আচ্ছা, তো এই জিনিসটা কি আসলে, এটা একটু বুঝতে হবে এই জিনিসটা কি। তো আসলে আমরা ডিল করতেছি কি, আমরা ডিল করতেছি যে মনে করো পৃথিবীতে যখন হচ্ছে ডাইনোসর বিলুপ্ত হয়, একটা বড় অ্যাস্ট্রয়েড পৃথিবীতে পড়ে ডাইনোসরটাকে আর কি বিলুপ্ত করে দেয়। তো আমরা আসলে এই ভয়তেই আছি যে এরকম কোনো অ্যাস্ট্রয়েড যে ভবিষ্যতে এসে বাংলাদেশে মানে পৃথিবীতে পড়বে না, এমন কোনো নিশ্চয়তা নেই। এমনও তো হতে পারে যে কোনো একটা অ্যাস্ট্রয়েড পৃথিবীতে পড়ে পৃথিবীর মানব সভ্যতাটাকেই বিলীন করে দিল। এই জন্য নাসা বিভিন্ন রকম তোমার প্রতিরক্ষামূলক বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে যাতে আমরা এই ধরনের অ্যাস্ট্রয়েডের হামলা থেকে বাঁচতে পারি। তো তারই ধারাবাহিকতায় আমাদের হচ্ছে এই মিশনটা পরিচালনা হয়েছিল সম্ভবত 2022 সালে। হ্যাঁ, 2022 সালে এইটা আমাদের পরিচালনা করা হয়, ঠিক আছে। সো এখানে কি ঘটনা ঘটে, এখানে একটা অ্যাস্ট্রয়েড ছিল, কি ছিল, একটা অ্যাস্ট্রয়েড ছিল। দেখো আমি তোমার একটু বুঝাই, এখানে একটা অ্যাস্ট্রয়েড ছিল, এখানে একটা অ্যাস্ট্রয়েড ছিল, অ্যাস্ট্রয়েডটার নাম আমি ভুলে গেলাম, হ্যাঁ, নামটা মনে নেই। এখানে একটা অ্যাস্ট্রয়েড ছিল, এই অ্যাস্ট্রয়েডটায় আমাদের টার্গেট হচ্ছে এই অ্যাস্ট্রয়েডটা মুভ করানো বা এই অ্যাস্ট্রয়েড তার অরবিট থেকে সরাই দেওয়া, ঠিক আছে। আমি ধরতেছি যে এই অ্যাস্ট্রয়েড অরবিট হচ্ছে এইটা,
এখন এই অ্যাস্ট্রয়েড অরবিটটা হচ্ছে এইটা। আমার টার্গেট হচ্ছে এই অ্যাস্ট্রয়েডটাকে একটু সরায় ফেলা, অরবিটটাকে চেঞ্জ করে ফেলা, যাতে এই আমার পৃথিবীতে এসে না আঘাত আনতে পারে। মানে কি, একটা অ্যাস্ট্রয়েডটা ডিরেক্টলি পৃথিবীতে আসে না, আগে পৃথিবীর চারদিকে ঘুরে ঘুরতে 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 একসময় পৃথিবীতে এসে আঘাত আনে। সো আমরা চাচ্ছি যে এমন একটা সিস্টেম বানাতে যাতে এই অ্যাস্ট্রয়েডের কক্ষপথটাই চেঞ্জ হয়ে যায়, যাতে সে পৃথিবীতে এসে আঘাত আনতে না পারে। এই জন্য আমরা যেটা করছি, একটা স্পেস শাটল নিছি। এখন এই স্পেস শাটল মানে হচ্ছে রকেট। এটা কেমনে কাজ করে এটা আমরা সামনে শিখবো। রকেটের গতি নামক আমার একটা ক্লাস আসবে, সেখানে আমরা রকেটের 14 গোষ্ঠী সব কিছু শিখবো, ঠিক আছে? রকেট কীভাবে কাজ করে তোমাদের লেভেলে, অবশ্যই নিশ্চয়ই নাসার লেভেলে আমাদের শেখার যোগ্যতা হয় না, আমার নিজেরই যোগ্যতা হয়নি। সো তোমাদের লেভেলে আর কি। সো একটা রকেট আমরা কী করবো, এটাকে নিক্ষেপ করবো এখানে, রকেট নিক্ষেপ করলাম, ঠিক আছে? এখন ধরো রকেটের ভর ধরো ছোটো হাতের এম, অ্যাস্ট্রয়েডের ভর বড় হাতের এম, অ্যাস্ট্রয়েডের ভর তো অনেক বেশি। আরে একটা রকেটের কাছে অ্যাস্ট্রয়েড কোনো মানে একটা অ্যাস্ট্রয়েডের ভর মনে করো যে 1 লক্ষ কেজি, আর একটা স্পেস শাটলের ভর মনে করো 100 কেজি, এরকম ডিফারেন্স, বুঝতে পারছো? মানে এটা এই বড় হাতের এম মানে অ্যাস্ট্রয়েডের ভরটা অনেক 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 বড়, ঠিক আছে? অনেক বড়। কিন্তু আমরা যেটা করতেছি, আমরা ধরে নিচ্ছি যে এই স্পেস শাটলের যে বেগ সেটা হচ্ছে ভি, আর এই তোমার অ্যাস্ট্রয়েডের বেগ সেটা হচ্ছে ভি প্রাইম। আমরা যেটা করতেছি, যেহেতু আমাদের স্পেস শাটলের ভর কম, এই জন্য আমরা কী করবো, স্পেস শাটলের বেগ বাড়াই দিব। এখানকার যে বেগ সেটা আমাদের এই অরবিটের থেকে বেগের থেকে অনেক বেশি, মানে অ্যাস্ট্রয়েডের থেকে আমাদের রকেটের বেগ বেশি। এতে কি হবে, এর যে ভরবেগ এম ভি আর এর যে ভরবেগ এম ভি প্রাইম, এটা অলমোস্ট সেম, বা অনেক ক্ষেত্রে এই এম ভির মানটা বেশি হয়। অনেক ক্ষেত্রে যদিও ভর কম, কিন্তু অনেক ক্ষেত্রে এটার মান বেশি হয়ে যায় এটা থেকে, ঠিক আছে? এখন আমরা যখন এইটা নিয়ে এখানে আঘাত করি, যেটা হয় এই জায়গায় একটা কলিউশন হয়, এখানে একটা কলিউশন হয়। কলিউশন হলে কি হয়, এই অ্যাস্ট্রয়েডটা ধরলাম আগে সে এখানে ছিল, যখন এখানে কলিউশন হলো তখন সে তার অ্যাস্ট্রয়েডের ফিল্ড চেঞ্জ করে এদিক চলে গেল। আগে এরকম ছিল, এখন সে এদিক চলে গেল, তার অরবিটটা চেঞ্জ করে ফেলাইলাম। অরবিট চেঞ্জ করলে কী হবে, সে আর পৃথিবীতে আঘাত করবে না। এই যে ঘটনা, এটা কিন্তু অরিজিনালি ঘটছে। তোমরা যদি লিখো গুগলে বা ইউটিউবে যে নাসাস ডার্ট মিশন, তাহলে তুমি পেয়ে যাবা, ডিটেলস পেয়ে যাবা, ঠিক আছে? এটা কিন্তু অরিজিনালি হয়েছে, মানে এটা কিন্তু বাস্তব হয়েছে। যদিও এই অ্যাস্ট্রয়েডটা পৃথিবীকে তো আঘাত করতো না, কিন্তু আমরা এটা টেস্ট হিসাবে আর কি ওই অ্যাস্ট্রয়েডের উপর কাজটা করছি, ঠিক আছে? আচ্ছা, তো এই যে ঘটনাগুলো ঘটলো, এখানে অনেক কিছু বোঝার আছে। যেমন এই যে স্পেস শাটলটা এখানে ধাক্কা দিল, এই যে ধাক্কা দিল এটা হচ্ছে ঘাত বল, কারণ অল্প সময় অনেক জোরে ধাক্কা দিছে, নাহলে এত বড় অ্যাস্ট্রয়েডকে সরানো যেত না। অনেক বড় অ্যাস্ট্রয়েডকে অনেক কম সময় অনেক বড় একটা ফোর্স ধাক্কা দিছে, ঠিক আছে? সো এখানে যে বলটা কাজ করছে সেটা হচ্ছে ঘাত বল, ঠিক আছে? সেটা হচ্ছে ঘাত বল। এবং এই সময় ধরো আমি ধরলাম যে ধাক্কা দিতে সময় লাগছে 0.00001 সেকেন্ড, ঠিক আছে? এই ঘাত বল আর এই সেকেন্ড গুণ করলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে বলের ঘাত। বুঝছো আমার কথা? ঘাত বল আর বলের ঘাত কি? ওকে, এখন কথা হচ্ছে এই বলের ঘাত আমার কেন লাগবে, বা বলের ঘাত বলতে আসলে আমরা কি বুঝি, ঠিক আছে? এটা একটু বোঝার দরকার আছে। ধরো আমি বললাম যে বলের ঘাত হচ্ছে 10 নিউটন সেকেন্ড, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি। এখন ধরো একটা জিনিস আমরা জানি যে একটা ইঞ্জিন 1 সেকেন্ড চলাইতে বা 1 সেকেন্ড চললে তোমার খরচ হয় ধরো 10 টাকা। একটা ইঞ্জিন 1 সেকেন্ড চললে তোমার খরচ হয় 10 টাকা, সাপোজ, এটা আমি ধরে নিচ্ছি। তার সাপেক্ষে আমি বলের ঘাতটা বুঝাবো, ঠিক আছে? মানে বেসিকটা বুঝাবো। এখন ধরো 10 নিউটন সেকেন্ড, এইটা মানে কি? এইটা মানে বুঝতে হবে। এটা মানে হচ্ছে হয় আমার ফোর্সের মান 10 নিউটন এবং সময়ের মান 1 সেকেন্ড, কারণ এই দুটো গুণ করলে দেখো 10 নিউটন সেকেন্ড হয়। আবার এমনও তো হতে পারে যে ফোর্সের মানই 1 নিউটন, সময় 10 সেকেন্ড। আবার এমনও তো হইতে পারে যে ফোর্স হচ্ছে 5 নিউটন, সময় হচ্ছে 2 সেকেন্ড। আবার এমনও তো হইতে পারে যে ফোর্স হচ্ছে 2 নিউটন, সময় হচ্ছে 5 সেকেন্ড। তুমি দেখো সবগুলোর ক্ষেত্রে বলের ঘাত হচ্ছে 10 নিউটন সেকেন্ড, সবগুলোর ক্ষেত্রেই বলের ঘাত হচ্ছে 10 নিউটন সেকেন্ড। তাহলে আমার কথা, আমার এতগুলো অপশন, এখন ধরো কোনো একটা বস্তুকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে তোমার বলের ঘাত হচ্ছে 10 নিউটন সেকেন্ড, ঠিক আছে? এগুলো হচ্ছে বিভিন্ন ইঞ্জিনের ক্ষেত্রে। এখন তুমি কোনটা চুজ করবা? তুমি কি 10 নিউটন 1 সেকেন্ড চুজ করবা? এটা কিভাবে বুঝবো? এটা বুঝবো এখান থেকে। দেখো 1 সেকেন্ড চললে খরচ হয় 10 টাকা, তাহলে তুমি কি চাবা? সর্বনিম্ন খরচ হোক,
নাকি আমি চাবো যে আমার বাসা ভিটা সব বিক্রি করে দিয়ে আমি বস্তুটাকে এখান থেকে ওখানে নিয়ে যাব, যাতে পরবর্তীতে থালা বাটি নিয়ে বেরোয়া লাগে? এটা চাবো আমরা? নাকি আমরা যত কম খরচে করা যায় সেটাই আমরা ট্রাই করি না? এই জন্য দেখবো যে যেখানে আমার সময় সবচেয়ে কম লাগে আমরা সেটাই ইউজ করব, অর্থাৎ এইটা। তার মানে বলের ঘাত আমাকে কী বের করে? বলের ঘাতের সাহায্যে কখনো কখনো আমরা কোনো একটা পার্টিকুলার কেসের ক্ষেত্রে কোন ইঞ্জিনটাকে ইউজ করব, কিভাবে ইউজ করব, কতটুকু বল দিব, এই জিনিসগুলো কিন্তু অনেক সময় আমরা বলের ঘাতের কনসেপ্ট থেকে শিখতে পারি। ঠিক আছে, আমরা জানি যে তোমরা অ্যাপ্লিকেশন এখনও অতটা ডিটেলসে শেখার দরকার নেই, জাস্ট আমি একটু আইডিয়া দিয়ে রাখলাম। ঠিক আছে, আমরা শিখবো, সামনে যদি ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার দুর্ভাগ্য হয় তখন এগুলো শিখতে হবে। আচ্ছা, এরপরে এটা আশা করি বুঝছো। এখন হচ্ছে আমরা মৌলিক বলে যাব। হ্যাঁ, মৌলিক বলে যাব, মৌলিক বল। আচ্ছা, তো মৌলিক বল নর্মালি 4টা ভাগে ভাগ করা হয়। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এটা সম্পর্কে আসলে আমরা জানি না এরকম মানুষই আসলে নাই, সবাই জানি। ঠিক আছে, রিং পরে দিচ্ছি, দেখো। এই সৃষ্টি জগতে সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরের সাথে যে বল দিয়ে আকর্ষণ করে তাই মহাকর্ষ বল। মহাকর্ষ বলের ক্ষেত্রে উক্ত দুইটি বস্তুর একটি যদি পৃথিবী হয় তবে সেই বলটাকে বলা হয় অভিকর্ষ বল। অভিকর্ষ বল পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। এই লাইনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অভিকর্ষ বল পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, এটা বোঝার দরকার আছে। যেমন ধরো, একটা বস্তু যদি এখানে থাকে, পৃথিবী এই বস্তুটাকে নিজের দিকে টানবে অভিকর্ষ বলের কারণে। সে এমনভাবে টানবে, ধরো এটা সেন্টার, সে এমনভাবে টানবে যেন বস্তুটা সেন্টারে, মানে দেখে মনে হচ্ছে যে সেন্টার, পৃথিবীর কেন্দ্রটাই মনে হয় বস্তুটাকে টানতেছে, এরকম লাগবে। মানে সে এইভাবে টানবে। মানে তুমি বলতে পারো সে তো এমনও হইতে পারতো, তাকে এদিক টানতেছে, এরকম তো হইতে পারতো, বা তাকে এদিক টানতেছে, বা তাকে এদিক টানতেছে, এই দিক টানতেছে, যে কোনো দিকেই তো টানতে পারতো না। এটা ফিক্স থাকবে। মনে রাখবা, পৃথিবী তার সব বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। মানে একটা বস্তু এখানে থাকলেও সে এই দিক বরাবর টানতেছে। এখন ধরো একটা মানুষ এখানে আছে, ঠিক আছে, তাহলে তাকে কি এরকম সোজা নিচের দিকে টানবে? তার জি কি সোজা নিচের দিকে হবে? না, তার জি হবে পৃথিবীর কেন্দ্রের দিকে। এটাই হচ্ছে কারেক্ট। বুঝতে পারছো? আশা করি এটা ক্লিয়ার। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে মহাকর্ষ বল সর্বদা আকর্ষণধর্মী বল। এখানে সব কিছু আকর্ষণ হয়, কোনো বিকর্ষণ নাই। মানে জীবনে এরকম হওয়াটা খুব দরকার, বুঝছো? কারো ক্ষতি চাবা না। ওকে, আশা করি বুঝতে পারছো, না বোঝার কিছু নাই। তো এরপরে দেখো, এখানে আমাদের তোমার হচ্ছে মহাকর্ষ যে সূত্রগুলো আছে সেগুলো একটু হালকা পাতলা দেখানো হয়েছে, একটু দেখে নিও। এখানে আমার আসলে বোঝানোর কিছু নাই, ঠিক আছে? এখানে একটু দেখানো হয়েছে, একটু দেখে নিও। আচ্ছা, এরপরে আমরা যাবো হতে তড়িৎ চৌম্বক বল। তড়িৎ চৌম্বক বল, হ্যাঁ, তো নাম শুনে বোঝা যাচ্ছে তড়িৎ চৌম্বক বল। তার মানে এখানে দুইটা বল আছে, একটা হচ্ছে তড়িৎ বল, একটা হচ্ছে চৌম্বক বল। আগে আমরা আলাদা আলাদাভাবে তড়িৎ বল দেখবো, চৌম্বক বল দেখবো, তারপর দুইটাকে মিক্স করব, ঠিক আছে? সো ফার্স্টে তড়িৎ বল। তড়িৎ বল তোমরা সবাই জানো, 9 10-এ পড়ছো যে দুইটা বিন্দু আধানের মধ্যে মধ্যবর্তী যে আকর্ষণ বল সেটাই হচ্ছে আমাদের তড়িৎ বল। তো সেটা সূত্র কি? F = CQ1Q2/r²। সো এটাকে তুমি যদি ভেক্টর ফর্মে লেখো কি হবে? FE = CQ1Q2r²। আর একটা একক ভেক্টর আসবে না, সেটা হচ্ছে এরকম। আবার অনেকে এমনিও লেখে দেখো এমনিও লেখে অনেকে C সো যেমনি তোমার মন চায়, ঠিক আছে, তেমনি লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, এটা আর বোঝানোর কিছু নেই। চৌম্বক বলের ইকুয়েশনটা তোমার আপাতত লাগবে না। সো জাস্ট জেনে রাখো যে এরকম কোনো একটা বল আছে। সো এই তড়িৎ বল আর এই চৌম্বক বল, এদের সমষ্টি, এদেরকে একসাথে করলেই তুমি তড়িৎ চৌম্বক বল পাবা। এখন এই যে তড়িৎ চৌম্বক বল তুমি পাচ্ছ, এই তড়িৎ চৌম্বক বল, এটা যেহেতু বল একটা ভেক্টর, তো তুমি তো নর্মালি 2 যোগ 3 করতে পারবে না, তোমাকে এখানে ভেক্টর যোগ করতে হবে। এই জন্য আমরা কী করছি? ভেক্টর যোগ করছি, ঠিক আছে, ভেক্টর যোগ করছি। তার মানে কেউ যদি তোমাকে তড়িৎ চৌম্বক বল বের করতে বলে, যে তড়িৎ চৌম্বক, ভালো বললাম যে কোনো একটি জায়গায়। আচ্ছা, একটা কথা বলি, তড়িৎ বলের যে একক সেটা কি? সেটা হচ্ছে আমাদের কুলম্ব। হাল্লা কি বলি, নিউটন। তড়িৎ বলের একক নিউটন, চৌম্বক বলের একক কি? নিউটন, ঠিক আছে? সো এককে কোনো সমস্যা নেই। ওকে, আমি যেটা বলতেছিলাম যে তোমাকে যখন তড়িৎ চৌম্বক বল বলা হচ্ছে, তড়িৎ চৌম্বক বল, তো তড়িৎ চৌম্বক বল এটা যখন আমরা হিসাব করতেছি, তখন তুমি কিন্তু নর্মালি হচ্ছে FE আর FM কে যোগ করতে পারবে না, তোমাকে ভেক্টর যোগ করতে হবে। অর্থাৎ তোমার এই সূত্রটা এখন এরকম হবে যে FE² প্লাস FM² প্লাস 2FE FM cos আলফা।
যেখানে আলফাটা হচ্ছে তড়িৎ বল এবং চৌম্বক বলের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এটা জাস্ট জানলেই হবে। ওকে, এরপরে সবল নিউক্লিয় বল। এটা খুবই সহজ জিনিস। আমি যদি একটু বলি সবল নিউক্লিয় বলটা কি? সবল নিউক্লিয় বল হচ্ছে একটা পরমাণুর আচ্ছা এটা একটু বোঝার চেষ্টা করো। একটা অ্যাটম আছে, একটা পরমাণু আছে। সেই পরমাণু কি থাকে? নিউক্লিয়াস থাকে, ইলেকট্রন থাকে। ইলেকট্রন চারিদিকে বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকে। আর নিউক্লিয়াস একটা ছোট্ট একটা জিনিস, যার মধ্যে নিউট্রন এবং প্রোটন পুঞ্জীভূত অবস্থায় থাকে। এখন চিন্তা করো, ইলেকট্রন তো অনেক বিশাল বড় একটা এরিয়ার জুড়ে থাকে, সো আই ডোন্ট কেয়ার। কিন্তু এই যে নিউক্লিয়াসটা ছোট্ট একটা জায়গা, ঠিক আছে, মানে 0.01% জায়গা, তার মধ্যে এতগুলা প্রোটন একসাথে থাকে, কেমন একটা লাগলো না? কারণ আমরা জানি যে সমচার্জ একজন একজনকে বিকর্ষণ করে। তাহলে এতগুলা প্রোটন, একাধিক প্রোটন, সেগুলা একটা ছোট্ট জায়গার মধ্যে কেমনে থাকে? তারা কি আকর্ষণ তো করবেই না। একটা প্রোটন আরেকটা প্রোটনকে কি বিকর্ষণ করে না? অবশ্যই করে। তাহলে এই যে ধরো এতগুলা প্রোটন একটা নিউক্লিয়াসে থাকে, তাহলে তারা বিকর্ষণও তো করে। তাহলে এই যে বিকর্ষণ করতেছে, তাহলে কি নিউক্লিয়াসে তারা একসাথে থাকতে পারতো না। তার মানে কি কিছু একটা তো আছে যেটা এই প্রোটনগুলা বিকর্ষণ থাকা সত্ত্বেও সেই বিকর্ষণ বলটাকে উপেক্ষা করে, বিকর্ষণ বল থেকেও বেশি বল প্রয়োগ করে তাদেরকে ছোট্ট একটা নিউক্লিয়াসে আটকায় রাখছে। সেটাই হচ্ছে আমাদের সবল নিউক্লিয় বল। এবং সবল নিউক্লিয় বল কাজ করে নিউট্রন এবং প্রোটনের মধ্যবর্তী অনেকটা আকর্ষণের কারণে। ঠিক আছে, এই জন্য দেখো লিখছে যে পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস রয়েছে তার ভেতরকার প্রোটন এবং নিউট্রনের নিজেদের মধ্যে যে প্রচণ্ড শক্তিশালী বল কাজ করে। এখন প্রচণ্ড শক্তিশালী কেন? আমরা জানি যে ছোট্ট একটা জায়গার মধ্যে অনেকগুলো প্রোটন যেহেতু আছে, তার মানে তাদের বিকর্ষণ বল তো অনেক বেশি, তাই না? কারণ একটা প্রোটন আর একটা প্রোটনকে বিকর্ষণ করতেছে, তার রেডিয়াস অলমোস্ট জিরো। মানে চিন্তা করো না কেন, মানে জিরো তো না, মানে অলমোস্ট জিরো তো আর হয় না, অলমোস্ট জিরো। মানে একটা প্রোটন আরেকটা প্রোটনের মধ্যবর্তী দূরত্ব এত কম। আমরা জানি কি, আমরা চার্জের সূত্র অনুযায়ী কি জানি, F সমানুপাতিক 1/r²। তার মানে তাদের মধ্যবর্তী দূরত্ব যত কমবে তাদের বিকর্ষণ বল তত বাড়বে। তার মানে কি একটা প্রোটন আরেকটা প্রোটন খুব কাছাকাছি আছে, তার মানে কি তাদের মধ্যবর্তী দূরত্ব অনেক কম, তার মানে কি তার বিকর্ষণ বল অনেক 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 বেশি। তার মানে কি দুইটা প্রোটনের মধ্যেই যদি এত বেশি বিকর্ষণ থাকে, প্রোটন সংখ্যা যদি 30টা হয়, 40টা হয়, 50টা হয়, তাহলে কত বিকর্ষণ বল কাজ করে তোমরা কি বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে এতগুলা বিকর্ষণ বলকে আটকায় দেওয়ার জন্য ওইখানে আমার কি আছে? সবল নিউক্লিয় বল আছে। এই যে এত প্রচণ্ড শক্তিশালী একটা বিকর্ষণ বলকে আটকানোর জন্য যে বলটাকে আমরা কাজে লাগাচ্ছি, মানে সবল নিউক্লিয় বল, সেটাও কিন্তু অনেক শক্তিশালী। এই জন্যই বলা হচ্ছে প্রচণ্ড শক্তিশালী। এবং শুধু তাই না, এটা যেহেতু প্রচণ্ড শক্তিশালী, তাই এর মধ্যে অনেক শক্তি জমা থাকে। এই যে দেখো, এই বল অনেক শক্তিশালী, এই জন্য এই প্রচণ্ড বলে আটকে থাকার জন্য এর মাঝে অনেক শক্তি জমা থাকে। এই কারণে যখন আমাদের তেজস্ক্রিয় নিউক্লিয়াস ভেঙে যায়, তেজস্ক্রিয় নিউক্লিয়াস কেন ভেঙে যায় জানো? যখন প্রোটন সংখ্যা অনেক বেশি হয়ে যায়, তখন এই সবল নিউক্লিয় বলও সেই প্রোটনগুলোকে স্টেবল অবস্থায় ধরে রাখতে পারে না। এই জন্য সেইটা ভেঙে যায়, নিউক্লিয়াসটা পরিবর্তন হয়ে যায়। এই জন্যই তেজস্ক্রিয়তা হয়, বুঝতে পারছো? তার মানে এই যে এত বিকর্ষণের শক্তি যখন বের হয়ে যায়, ওখানে তো প্রচণ্ড শক্তি, এই জন্য প্রচণ্ড শক্তি পাওয়া যায়। ঠিক আছে, তাই বড় নিউক্লিয়াসকে ভেঙে কিংবা ছোট নিউক্লিয়াসকে জোড়া দিয়ে এই বলের কারণে অনেক শক্তি তৈরি করা সম্ভব। এই জন্য নিউক্লিয়ার বিক্রিয়াগুলোর মাধ্যমে এত শক্তি উৎপন্ন করা যায়। এক্সাম্পল হচ্ছে সৌরশক্তি। ঠিক আছে, একটু পড়ে নিও এখন। আচ্ছা, এখানে দেখো আমার দুর্বল নিউক্লিয় বল এটা দেওয়া আছে। দুর্বল নিউক্লিয় বলটা কি? দুর্বল নিউক্লিয় বল হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস হতে বিটা রশ্মি ক্ষয় হওয়ার জন্য যে বল দায়ী, সেটা হচ্ছে দুর্বল নিউক্লিয়াস বল। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার কাছে যে তেজস্ক্রিয় নিউক্লিয়াস আছে, মানে যেটা অলরেডি তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করতেছে। তো আমরা কি জানি, একটা তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে বিভিন্ন রকম রশ্মি বিকিরণ হয়। যেমন তোমার নর্মাল ধরো পজিট্রন, নিউট্রন, অ্যান্টি নিউট্রিনো, তারপর হচ্ছে মিউন, এরকম অনেক ধরনের কণা নিঃসৃত হয়। সাথে আলফা নিঃসৃত হয়, বিটা মানে আলফা, বিটা, গামা, 3টা রশ্মি নির্গত হয়। এগুলো তোমরা শিখছো না? তাহলে এই যে এর মধ্যে যে বিটা রশ্মি নির্গত হচ্ছে, আমরা কি জানি একটা তেজস্ক্রিয়তায় কী রশ্মি থাকে? আলফা থাকে, বিটা থাকে, গামা থাকে। তার মধ্যে যে বিটা রশ্মি যে বের হচ্ছে, সেটা বের হয় একটা বলের কারণে হয়। সেটা যে বেরোচ্ছে, বিটা রশ্মি যে বেরোচ্ছে, সেটা একটা বলের কারণে হয়। সেটাই হচ্ছে আমার দুর্বল নিউক্লিয় বল। তার মানে তেজস্ক্রিয় নিউক্লিয়াস হতে একটা বিটা রশ্মি আসলে কি জানো? একটা কণা থাকে যেটা বিটা কণা। এটা রশ্মি কেন বলা হচ্ছে? কারণ এটা ওয়েভ আকারে যায়। এটা কিন্তু সোজা যায় না, এটা ওয়েভ আকারে যায়।
এই জন্য এটাকে বলা হয় বিটা রশ্মি। এবং এর বেগ অলমোস্ট আলোর বেগের কাছাকাছি চলে যায়, এই জন্য এটাকে বিটা রশ্মি বলা হয়। ঠিক আছে, আর জানতে হবে না। এরপরে যে এই চারটা খুব গুরুত্বপূর্ণ, যারা মেডিকেলে টার্গেট দিবা তোমাদের জন্য মাস্ট মুখস্থ করাই লাগবে। যারা ইঞ্জিনিয়ারিং দরকার তারা সুন্দর মতো এই স্লাইডটাকে স্কিপ করবা। ঠিক আছে, যারা আমার মতো বুয়েটের পাগল এই স্লাইডটা সুন্দর মতো স্কিপ করবা, কিন্তু যারা মেডিকেলে পড়তে চাও তোমাদের জন্য মুখস্থ। আচ্ছা, এরপর হচ্ছে বলের একীভূতকরণ। এটা আসলে খুবই সহজ জিনিস, এটা একটু বলি। বলের একীভূতকরণ মানে কি, আমরা যে চারটা মৌলিক বল শিখলাম, মহাকর্ষ বল, তড়িৎচুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, আমাদের বিজ্ঞানীরা বলছে যে না, এই চারটা বল আসলে নাই, আমাদের আসলে একটাই বল আছে, মৌলিক বল একটা। সেই একটা বল আমরা বিভিন্ন জায়গায় ভিন্ন রূপে বলগুলোকে দেখি। আমরা যখন এটাকে গ্র্যাভিটেশনের চলে যাই তখন আমরা এই একটা মৌলিক বলকে গ্র্যাভিটেশনাল ফোর্স আকারে দেখি। আমরা যখন একটা পরমাণু নিউক্লিয়াসে চলে যাই তখন এই একই মৌলিক বলকে আমরা নাম দিছি হচ্ছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। ঠিক আছে, মানে মৌলিক বল একটাই, কিন্তু আমরা ভিন্ন জায়গায় ওটাকে ভিন্ন নাম দিছি, এটা অনেকে মনে করে। তো এইটার উপর ভিত্তি করে আমাদের 3 জন বিজ্ঞানী সালাম, ওয়াইনবার্গ এবং গ্লাসো তারা হচ্ছে গবেষণা করে কি প্রমাণ করছে দেখো। উনি খুব মারাত্মক একটা জিনিস প্রমাণ করছে, সেটা হচ্ছে এই দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বক বল আসলে একই জিনিস। দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বক বল একই জিনিস, এবং এটার নাম কি দিছে, তড়িৎ দুর্বল বল। মেডিকেল খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মেডিকেলে পোলাপান, এটার নাম দিছে হচ্ছে তড়িৎ দুর্বল বল। একইভাবে এখানে লেখা নাই, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। আমি লিখে দেই, সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল, এই দুটাকেও আসলে একই বল হিসেবে দেখা গেছে। মানে পরবর্তীতে এটাও প্রমাণ করা গেছে যে সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল একই জিনিস। ঠিক আছে, এটাও পরবর্তীতে প্রমাণ হয়েছে, এবং তখন এটাকে নাম দেওয়া হয়েছে নিউক্লিয় বল। ঠিক আছে, মানে কি হইলো, ফার্স্টে প্রমাণ হলো যে দুর্বল নিউক্লিয় বল এবং তড়িৎচুম্বক বল একই জিনিস, যেটাকে নাম দিল হচ্ছে কি তড়িৎ দুর্বল বল। আবার পরে প্রমাণ হয়েছে সবল নিউক্লিয় বল আর দুর্বল নিউক্লিয় বল একই জিনিস, সেটা হচ্ছে নিউক্লিয় বল। তার মানে কি তোমরা বুঝতে পারতেছো, আমরা আসলে চেষ্টা করতেছি চারটা মৌলিক বলের মধ্যে রিলেশন বের করতে, যাতে আমরা একটা মৌলিক বল দিয়ে চারটাকে এক্সপ্লেন করতে পারি। এই যে চেষ্টা, এটা এখনও চলতেছে। এবং এখানে আমাদের বাঙালি একজন বিজ্ঞানী আছে, যিনি হচ্ছে স্যার জগদীশ চন্দ্র বসু, তিনিও এই ফিল্ডে অনেক কিছু নিয়ে কাজ করছে। ঠিক আছে, সো এখন জাস্ট এখান থেকে একটু রিডিং করে নিও, তাহলে হয়ে যাবে। সো এই যে ইন্ট্রোডাকশন তোমরা দেখলা, এইটুকুই আজকের ক্লাসে থাকবে। নেক্সট ক্লাসে আমরা বলের ভেক্টর প্রপার্টিসগুলো দেখবো, যে বলগুলোকে কেমনে ক্যালকুলেশন করা হয়। মানে আমরা আসলে আজকে যা পড়ছি, আজকে আসলে কোনো কিছুই ম্যাথের জন্য পড়ি নাই, আজকে জাস্ট ইন্ট্রোডাকশন দিলাম। নেক্সট ক্লাসে আমরা দেখবো যে বলটাকে কীভাবে ক্যালকুলেশন করা হয়, বলকে আমাদের ভেক্টর প্রপার্টিসগুলো বলের ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করা যায়, এইসব জিনিসপত্র দেখবো। তারপর আস্তে আস্তে আমাদের এই অধ্যায়ের যে বেসিক টপিকগুলো আছে, যেগুলো আমাদের মেইন টপিক, ব্যাংকিং কোণ বলো বা আদার্স জিনিসপত্র, ঘর্ষণ বলো, এই সবগুলোতে একটা করে যাব। টান বল, স্পর্শ বল, সবগুলোতেই শিখাবো। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। আসসালামু আলাইকুম।